ফের কাশ্মীরের আকাশে ফাইটার জেট। একদিকে কড়া এয়ার সার্ভিলেন্স চলছে, অন্যদিকে পশ্চিমের পর পূর্ব সীমান্ত কি ভাবনা চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আবারও কোথাও একটা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এখানেই যে প্রশ্ন সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, তাহলে আবারও কি বড় কিছু ঘটতে চলেছে ঢাকায়? রাখাইন করিডোর নিয়ে তীব্র সংঘাত ইউনূস ও সেনা প্রধানের। সোমবার গভীর রাতে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বৈঠক ওয়াকারের। আর এখান থেকে দাঁড়িয়েই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনায় আসবার চেষ্টা করব, কারণ একের পর এক যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কোন পথে মোড় নিতে পারে। পশ্চিমের পর এবার পূর্ব দিক নিয়েও বেশ সন্দিহান পরিস্থিতি। নিউজরুম থেকে সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে আজ 0 আওয়ারে। সত্যজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, মানে কোন পথে ঢাকা এগোচ্ছে? তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকে ভাবছিলেন যে অপারেশন সিঁদুর বোধহয় শেষ হয়ে গেছে, এবং তুমি যে তথ্য তিথি জানালে দর্শকদের যে এই মুহূর্তে কাশ্মীরের আকাশে সেখানে ফাইটার জেট এয়ার সার্ভিলেন্স করছে, এবং আমাদের এয়ারফোর্সের তরফে বলাই হয়েছিল যে অপারেশন সিঁদুর শেষ হয়নি, অপারেশন ইজ গোয়িং অন। এয়ারফোর্সের তরফে এটা নির্দিষ্ট করে বলা হয়েছিল। তার অর্থ হচ্ছে এটাই যে এয়ারফোর্স যে তথ্য জানিয়েছিল যে এখনও পর্যন্ত পয়জন শেষ হয়নি, এই পয়জনকে একেবারে বিষমুক্ত করতে গেলে আরও বেশি অভিযানের প্রয়োজন, যে কারণে ওয়েস্টার্ন বর্ডারে, ওয়েস্টার্ন পার্টে পাকিস্তান সংলগ্ন অংশে আমাদের এয়ার সার্ভিলেন্স, আমরা টেকনিক্যাল কারণে এক্স্যাক্ট লোকেশন স্ক্রিনে উল্লেখ করব না, কিন্তু এই মুহূর্তে কাশ্মীরের আকাশে ফের ভারতীয় ফাইটার জেট, আমাদের ফাইটার জেটগুলো উঠছে এবং আমরা এয়ার সার্ভিলেন্সে আছি। কোনো রকম প্ররোচনা হলে আমরা ছেড়ে দেবো না, এটা পরিষ্কার করে এই 0 আওয়ার থেকে আমরা দর্শকদের জানিয়ে রাখছি। এবং তার পাশাপাশি যে তথ্য তুমি দর্শকদের জানাচ্ছ যে ওয়েস্টার্ন বর্ডারে আমাদের যে কড়া নজর রয়েছে, তার পাশাপাশি ইস্টার্ন পার্ট মানে আমাদের বাংলাদেশ যেদিকে আছে পূর্ব সীমান্ত, সেদিকেও কি ভারত ধীরে ধীরে তাদের সামরিক যে গতি তাকে বাড়াচ্ছে বা সামরিক বা ডিপ্লয়মেন্টগুলোকে আরও বাড়াচ্ছে। নিশ্চিতভাবে সেই ছবি উঠে আসছে। তার কারণ ভারত এই অংশে একটা ওয়ার্ম আপ ম্যাচ ধীরে ধীরে শুরু করে দিয়েছে। যারা বোঝার তারা বুঝে নিয়েছেন যে ভারত এবার এই অংশে নতুন করে তাদের যে সামরিক যে গতিবিধি অনেকটাই বাড়িয়ে ফেলেছে, অন্তত ইউনূস তা বুঝতেই পারছেন। এবং সেই জায়গা থেকে যে ছবিটা আসছে যে বাংলাদেশ যত অস্থির হবে বা স্থিতিশীলতা নষ্ট হবে, তত বেশি সেটা ভারতের জন্য ভীষণভাবে বিপদ সংকেত হবে, ভীষণভাবে। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য তো বটেই, কারণ আমরাই তো সবথেকে বেশি বর্ডার শেয়ার করেছি আমাদের রাজ্যের সঙ্গে। এবং নির্দিষ্টভাবে দুটো পয়েন্টে এক্ষেত্রে বিরোধ তৈরি হয়েছে। এটা মোটামুটিভাবে বাংলাদেশের যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা জানেন, সবাই জানেন। দুটো বিষয়, একটা হলো গিয়ে বাংলাদেশের ইমিডিয়েটলি নির্বাচন করতে চাইছেন ওয়াকারুজ্জামান, 18 মাসের মধ্যে তিনি বলেছিলেন, অর্থাৎ এবছরই তিনি নির্বাচন চাইছেন। দ্বিতীয়ত ওয়াকারুজ্জামান কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে বিদেশি বৃহৎ শক্তি বা বিদেশি রাষ্ট্র তাদের দেশে বা তার দেশে এসে ঘাঁটি গাড়বে, এয়ারবেস তৈরি করবে বা সামরিক ঘাঁটি তৈরি করবে, এবং রাষ্ট্রসংঘের মধ্যস্থতা সেখানে একটা মানবিক বা রাখাইন করিডোর তৈরি হবে, এটাও তিনি সরাসরি মানেননি। যে কারণে মোহাম্মদ ইউনূস এখন কার্যত, আমরা বলছি আপনারা মিলিয়ে নিন, যমুনা ভবনে একা বসে আছেন এই মুহূর্তে। অর্থাৎ নির্দিষ্টভাবে তিনি একা হচ্ছেন কি ক্রমশ বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে। এবং গতরাতে যে ছবি আমরা স্ক্রিনে রাখবো, এটা আমরা সিএন বলছি না, এটা বাংলাদেশের বর্তমান যে অস্থির ছবি বলছে যে গত রাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সেনা সদরে তার যে সেনা নিবাসে, তার যে নিজস্ব বাসভবন আছে, সেখানে তিনি দীর্ঘ বৈঠক করেন এবং 40 জন সেনা অফিসার, ব্রিগেডিয়ার পদমর্যাদা থেকে লেফটেন্যান্ট জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, এরকম বিভিন্ন পদমর্যাদা অফিসারদের নিয়ে তিনি দীর্ঘ সময় বৈঠক করেন। কি এমন হলো যে অত রাতে, রাত 12টার পরে তিনি তড়িঘড়ি বৈঠকে বসলেন? এবং দ্বিতীয়ত ওই বৈঠকে যে তথ্য আমরা পাচ্ছি, আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টগুলো এসে পৌঁছচ্ছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে তিনি বাংলাদেশের মানুষের কাছে দায়িত্ব পালনের জন্য তিনি রয়েছেন এবং প্রতিশ্রুতিবদ্ধ, যে কারণে তিনি নির্বাচন করতে চাইছেন এবছরের মধ্যেই, সেই উল্লেখ তিনি করেছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়, আবারও বলছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন গত রাতের গভীর রাতের বৈঠকে তার সহকর্মীদের যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনোভাবেই এই নির্বাচন হবে না, অল পার্টি ইনক্লুশন তিনি চাইছেন এবং আওয়ামী লীগকে নিয়েই এই বৈঠক, ওই নির্বাচনটি হবে। কখন কথা বলছেন? যখন সুইজারল্যান্ডের যে ইন্টারন্যাশনাল কোর্ট ফর জাস্টিস, তারা ইতিমধ্যেই শেখ হাসিনা তাকে
ষোলোটি মামলায় বেকসুর খালাস করেছে, অর্থাৎ 16টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শেখ হাসিনা। তাহলে যে মুহূর্তে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে তিনি বেকসুর খালাস পাচ্ছেন একদিকের ছবি, আর একদিকে ওয়াকারুজ্জামান তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচনে যাবেন তারা, এবং তার পরিপ্রেক্ষিতে যে সম্ভাবনা তীব্র হচ্ছে যে ফের কি শেখ হাসিনা তিনি স্বমহিমায় ফিরতে চলেছেন। এই প্রশ্নগুলো এখন অনেক স্পেকুলেটিভ, কিন্তু এই প্রশ্নগুলো অনিবার্যভাবে চলে আসছে। এবং তার পাশাপাশি যে ছবিটা আসছে যে এই বৈঠক হওয়ার আগেই সোমবার দিন সকালবেলা আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকটা হয় নির্দিষ্টভাবে বলবো যে সেখানকার আমেরিকার চার্জ অ্যাফেয়ার্স যিনি আছেন স্ট্রেসিয়ান জ্যাকবসন, তার সঙ্গে আরও দুজন ছিলেন, আমি নাম বলে দিচ্ছি, যে লেফটেন্যান্ট কর্নেল একজন এবং আরেকজন তাদের যে নির্দিষ্টভাবে তাদের পলিটিক্যাল যে স্ট্র্যাটেজিস্ট ছিলেন, এদেরকে নিয়ে বৈঠকটি করেন নির্দিষ্টভাবে ওয়াকারুজ্জামানের সঙ্গে। এবং সেই বৈঠকে স্ট্রেসিয়ান জ্যাকবসন তিনি জানতে চান বা কনভিন্স করার চেষ্টা করেন ওয়াকারুজ্জামানকে যে এখানে মানবিক করিডরটা হোক, এবং একই সঙ্গে এখান দিয়ে অর্থাৎ বাংলাদেশের থেকে বাংলাদেশে আমেরিকার এয়ারবেস এবং তাদের যে সেন্ট মার্টিন দ্বীপটা দেওয়া হোক। এখানে ওয়াকারুজ্জামান যে পাল্টা প্রস্তাব মার্কিন চার্জ অ্যাফেয়ার্সকে দিয়েছেন বা স্ট্রেসিয়ান জ্যাকবসনকে দিয়েছেন, তিনি বলেছেন যে এই মানবিক করিডরটা হতে পারে, কিন্তু বাংলাদেশে যে 15 লক্ষ রোহিঙ্গা আছে তাদেরকে আগে রাখাইন প্রদেশে ফিরে যেতে হবে, কারণ রাখাইনে এই মুহূর্তে খুব বেশি রোহিঙ্গা নেই, তারপরে এই করিডরটা হতে পারে। কারণ ওয়াকারুজ্জামান তিনি আশঙ্কা করছেন যে এই করিডরটা হওয়া মাত্রই যেমন পৃথিবীর বাকি 60টি দেশে যেখানে যেখানে আমেরিকার সৈনিক বা আমেরিকার সৈন্য এয়ারবেস বা তাদের যে নাভাল বেস বা অন্যান্য যে সামরিক ঘাঁটি তৈরি হয়েছে সেখান থেকে কোনোদিন আমেরিকা উঠে যায়নি, এবং বকলমে সেই দেশগুলোকে আমেরিকায় নিয়ন্ত্রণ করে। যেমন পশ্চিম এশিয়ার অনেকগুলো দেশ আছে, ইরাক রয়েছে, সিরিয়া আছে, বললে প্রচুর দেশের নাম হয়ে যাবে। ফলে ঠিক আফগানিস্তানের ফর্মুলা মেনে যেভাবে তালিবানকে তৈরি করা হয়েছিল, এই বৃহৎ শক্তিধর রাষ্ট্রটি তালিবানকে তৈরি করেছিল, ঠিক সেভাবেই যে ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বা যে ছবি উঠে আসছে, যে ঠিক একইভাবে স্ট্রেসিয়ান জ্যাকবসন তিনি কী কারণে কক্সবাজারে এই রোহিঙ্গা কলোনিতে গিয়ে বিপুল পরিমাণ যে মার্কিন খাবার তিনি জোগাড় করছেন, তাদের সরবরাহ করছেন কেন? তাহলে কি এই দক্ষিণ পূর্ব এশিয়াতে আরও একটা ইরাক সিরিয়া বানানোর প্ল্যানিং কি অনেক উপর থেকে চলছে? এবং যেভাবে তালিবানকে তৈরি করা হয়েছিল ঠিক সেভাবে রোহিঙ্গাদের রেডি করা হচ্ছে, সেটা ওয়াকারুজ্জামান বুঝে গেছেন বলেই তিনি কি অন্যভাবে তার মতো করে এই নির্দিষ্টভাবে পদক্ষেপ নিচ্ছেন? কারণ দুটো বিষয় বুঝতে হবে যে এক্ষেত্রে যদি ইউএসের তরফে এই তারা অন্তর্ভুক্তিকরণ ঘটিয়ে ফেলে বাংলাদেশের বুকে, তাহলে বাংলাদেশ সৈনিকের বা বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ভূমিকা সেক্ষেত্রে সেদেশে খুব বেশি থাকবে না। এবং তোমাকে বলে রাখবো যে সেদেশের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন এনএসএ বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এই খলিলুর রহমান সম্পর্কেও একটা কথা বলে রাখা প্রয়োজন যে এই খলিলুর রহমান আদতে ইউএসের একজন সিটিজেন যার নাম রাজার রহমান বলে বলা হচ্ছে বিভিন্ন অংশে। এই খলিলুর রহমানের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যাকে দুদিন আগেই বরখাস্ত করা হয়েছিল, তারা দীর্ঘ বৈঠক করেছেন কোনো একটা গোপন জায়গায়। তারা ঠিক করেছেন যে তারা মার্কিন সেনার সঙ্গে মিশে, মার্কিন বা ইউএস রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে মিশে এই যে করিডরটা তৈরি করবে। এখানেই প্রশ্ন হচ্ছে যে ওয়াকারুজ্জামান তিনি পরিষ্কার বলেছেন যে কোনোভাবেই তারা এটাকে মেনে নেবে না। এবার যে প্রশ্ন আসছে যে গত রাতে গুরুত্বপূর্ণ বৈঠক, গভীর রাত পর্যন্ত বৈঠক চলেছে, এবং আমাদের তথ্য আসছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ওয়াকারুজ্জামান একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন। আজকেই সেটা হওয়ার কথা ছিল, কোনো কারণে সেটা পোস্টপন করেছেন। আগামীকাল এই সময় যখন আমরা 0 আওয়ার করছি তার মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে তিথি, তার মধ্যেই ওয়াকারুজ্জামান তিনি ঘোষণা করবেন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা। অনেকে আশঙ্কা করছেন কোনো রকম যে সামরিক শাসনের ঘোষণা কি হতে পারে। আমরা কোনো সিদ্ধান্তে আসছি না, কিন্তু কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই মুহূর্তে অনেকে বলছেন যে মোহাম্মদ ইউনূস তিনি কার্যত যমুনা ভবনে নজরবন্দি হয়েছেন। যদিও ওয়াকারুজ্জামান এক্ষেত্রে কোনো সামরিক শাসনের পথে যান, যদিও ওয়াকারুজ্জামান প্রথম থেকেই বলেছেন যে তিনি যারা ক্ষমতাসীন রয়েছেন রাজনৈতিকভাবে তাদের প্রতি শ্রদ্ধাশীল, এবং তিনি এভাবে ক্ষমতা দখলের পক্ষপাতী নন, কিন্তু দেশের সার্বভৌমত্বকে বাঁচাতে রক্ষা করতে কোনো বড়সড় সিদ্ধান্তকে ওয়াকারুজ্জামান আগামী 24 ঘন্টার মধ্যে নিতে চলেছেন। সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি আগামীকাল সম্ভবত আজকেই যে বৈঠক হওয়ার কথা ছিল, আগামীকাল তিনি সেনানিবাসে সেই সেনাদের তিনি কার্য দরবার তলব করেছেন,
এবং সমস্ত সেনা অফিসার এবং যারা পদস্থ অফিসার তাদের প্রত্যেককে আসতে বলেছেন কমব্যাট ইউনিফর্মে। এটা খুব অ্যালার্মিং। যখনই কোনো সেনা অফিসারদের কমব্যাট ইউনিফর্মে আসতে বলা হয় তার অর্থ যুদ্ধকালীন পরিস্থিতি। আচ্ছা, সেরিমোনিয়াল ইউনিফর্মে তিনি আসতে বলেননি এবং তার অর্থ আগামীকাল যে তিনি নির্দেশ দেবেন, ঘোষণা করবেন, তারপরে কি ঢাকা এবং বাংলাদেশ জুড়ে সামরিক শাসনের পথে যেতে পারে। তার কারণ হচ্ছে যে নির্বাচন চাইছেন না মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেট এবং সেনাপ্রধান নির্বাচন চাইছে। তাহলে কি আপাতত সামরিক শাসনকে সামনে রেখে সামরিক শাসনকে জারি করে নির্বাচন করে একটা অল পার্টি নিয়ে নির্বাচন, আওয়ামী লীগকে রেখে নির্বাচন করে তারপর তিনি পরিস্থিতি বুঝে সরে আসবেন, এরকম কি হতে পারে আমরা প্রশ্ন রাখছি। কারণ আগামীকাল ঢাকার সেনানিবাসে যে গুরুত্বপূর্ণ ঘোষণা তিনি করতে চলেছেন তাতে তিনি পদস্থ আধিকারিকদের কমব্যাট ইউনিফর্মে উপস্থিত হতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। তার অর্থ এটাই যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। একদিকে মার্কিন আগ্রাসন রয়েছে, দেশের একটা বড় অংশ তারা দখল করতে চাইছে বলে একটা বড় অংশ মনে করছে। অন্যদিকে মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু ক্লিন্টন ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ মেম্বার এবং ট্রাম্প নিজে ক্লিন্টন ফাউন্ডেশনের বিরুদ্ধে খড়গহস্ত, তাই ইউনূস নিজে বাঁচতে, তিনি নিজেও বিদেশি নাগরিক, নিজে বাঁচতে তিনি একে একে বিভিন্ন বিদেশি নাগরিকদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। তার সবথেকে বড় উদাহরণ হলো এই খলিলুর রহমান, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় রাজার রহমান নামে পরিচিত, তিনি সেখানকার নাগরিকও। ফলে দেশের একটা বড় অংশ মোহাম্মদ ইউনূস বিক্রি করতে চাইছেন বলে একটা বড় অংশ মনে করছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইছেন দেশটাকে বাঁচানো, সার্বভৌমত্বকে বাঁচানোর, যে কারণে আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠকে যেতে চলেছেন এবং সেখানেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেবেন। সেক্ষেত্রে দেশে সামরিক শাসনের যে জারি হওয়ার আশঙ্কা তা অনেকেই উড়িয়ে দিচ্ছেন না। তিথি, একেবারে সত্যজিৎ, আর এখান থেকেই আমরা আরেকটু আলোচনায় আসবার চেষ্টা করবো, কারণ যে প্রসঙ্গগুলো তুমি উত্থাপন করলে রাখাইন প্রদেশে এই মানবিক করিডোর নিয়ে টানাপোড়েন বহুদিনের, আর এখান থেকে দাঁড়িয়ে তার পাশাপাশি যে প্রসঙ্গগুলো এই মুহূর্তে অনেক বেশি আলোচ্য হয়ে উঠেছে, সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমি দীপ্তাংশু বাবুকে স্বাগত জানাবো। সত্যজিৎ, তোমার প্রশ্ন। দীপ্তাংশুবাবু, এখানেও সেই পুরনো ফর্মুলা কি ফলো করছে সেই বৃহৎ রাষ্ট্রটি? কারণ আফগানিস্তানে তালিবানের জন্মের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা অনেকেই দেখতে পান, খুঁজে পান। পরে আফগানিস্তান থেকে তালিবানরাই মার্কিন সৈন্যদের খেদিয়ে দিয়েছিল বা সেখান থেকে দেশ ছাড়া করেছিল। কিন্তু একই ছবি দক্ষিণ পূর্ব এশিয়াতেও, সেখানেও ঠিক রোহিঙ্গাদের কলোনিতে গিয়ে নির্দিষ্টভাবে সেখানে খাবার বিতরণ করছেন সেখানকার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, ইউএসএস চার্জ দ্য অ্যাফেয়ার্স স্ট্রেসিয়ান জ্যাকবসন। কী স্বার্থ সেখানে কক্সবাজারে গিয়ে খাবার বিলি করা, এবং একই সঙ্গে তারা কক্সবাজারের পুরো নিয়ন্ত্রণ। এবং আমরা স্ক্রিনে ছবি দেখাবো যে গত রাতে বন্দর যাতে কোনো বৃহৎ শক্তির হাতে না যায় সেই কারণে চট্টগ্রাম বন্দরের একটা বৃহৎ অংশের যারা কর্মী এবং সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছেন। সেই ছবি আমরা দেখাবো, তাজা ছবি একদম, আপনারা দেখে নিন। গত রাতে সেই তারা প্রতিবাদ মিছিলে বেরিয়েছেন যে বিদেশি আগ্রাসনকে রুখতে হবে। একই সঙ্গে দীপ্তাংশুবাবু, গভীর রাত পর্যন্ত ঢাকার সেনানিবাসে বৈঠক করেছেন ওয়াকারুজ্জামান 40 জন সেনা আধিকারিককে সঙ্গে নিয়ে। আগামীকাল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি জানাবেন। কোথাও কি একটা সেরা শাসন জারি হতে পারে এই নির্বাচনটাকে সুনিশ্চিত করার জন্য? ঠিক কোন পরিস্থিতি থেকে এগোচ্ছে দেশটি? সত্যজিৎ বাবু, আপনি তো পুরোটাই প্রস্তাবন করলেন। যেটা ক্রিকেটের প্লেবুক হয়, যারা ক্রিকেট দেখেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেবুক ইন্ডিয়ার উঠোনে, মানে ইন্ডিয়ার পেছনে বলতে পারেন, ইন্ডিয়ার উঠোনে, যেটা ভারতবর্ষ হয়তো দেখছে, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে রিলেশন জিওপলিটিক্যালি আজকে নয়, বহু বছর ধরে তাদের একটা নজর আছে দুটো কারণে। একটা চায়নাকে চেক করার জন্য এবং বে অফ বেঙ্গলের কন্ট্রোল নেওয়ার জন্য, আর একটা হচ্ছে ভারতবর্ষ দ্য ডেভেলপিং ইকোনমি, তাকে কিরমভাবে উঠতে না দেওয়ার জন্য। সেটা বহু বছর ধরে চলছে। এবং আপনি যদি দেখেন সেই জায়গায় ভারতবর্ষ শেখ হাসিনাকে যেরকমভাবে হেল্প করেছিল, এবং শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সঙ্গে একটা ভেরি ক্লোজ রিলেশনশিপ ভারতবর্ষের যে সরকার, সে যে সরকারই হোক, তাদের সঙ্গে কেন্দ্রে ছিল। সেটা দেখতে গেলে, এবং যখন উনি শেখ হাসিনা উনি যখন না করে দিলেন, এই একটি দ্বীপপুঞ্জ নেয়ার ইচ্ছে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তারা ওখানে একটা নেভাল বেস করার জন্য, যেটা এখন গণমাধ্যমে সবাই জানে সেন্ট মার্টিন আইল্যান্ড, টেকনাফের ঠিক নিচে। সেই জায়গাটা নিয়ে একটা মত বিরোধ হলো, এবং তারপরে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম ওই ডোনাল্ড লু যিনি এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তখন বাইডেন সরকার ছিল,
তারপর একটা বৃহৎ অভ্যুত্থান, কেউ বলে এটাকে ছাত্র অভ্যুত্থান, আমরা বলি মৌলবাদী এবং এই জঙ্গি সংগঠনের অভ্যুত্থান, এবং একটা এবং অনেক টাকা এটা ইউজ করেছে। কোথা থেকে ইউজ হচ্ছে? সেই একই মার্কিন যুক্তরাষ্ট্র। আঙুলটা ওইদিকেও যায়। জর্জ সোরস বলুন, অথবা এই ডিপ স্টেট বলুন, অথবা ক্লিন্টন ফাউন্ডেশন বলুন, সবই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত। এবং আজকে আপনি যেটা দেখালেন, যে চার্জ দি অ্যাফেয়ার্স অ্যাম্বাসাডার বলি, সাধারণ মানুষের বুঝতে ইজি হবে, রবসন ইনি এই যে রোহিঙ্গা ক্যাম্প আছে তাদের জন্য হঠাৎ খুব দুঃখ, তাদের জন্য এই এত বছর পর তাদের জন্য দুঃখ। সেই হাজার হাজার টন এই চাল আনা হলো, ফর্টিফাইড রাইস ইউএস থেকে। আপনি দেখছেন এই ব্যাগগুলো যেমন দেখানো হচ্ছিল, ইউএস এর থেকে মার্ক করা এই আসছে, এবং এগুলোকে রোহিঙ্গা ক্যাম্পে বেরোনো হবে। এবং এদের মূল উদ্দেশ্য কি? এই যে বলা হয়েছিল যে একটা রাখাইন করিডোর করবে, চিটাগ্রাম কক্সবাজার থেকে একটা রাখাইন প্রভিন্স, মায়ানমার একটা করিডোর হবে, যেখানে বাংলাদেশে যে রাখাইন ক্যাম্পে রোহিঙ্গারা আছে তারা রাখাইন প্রভিন্সে যেতে পারবে। আলটিমেট উদ্দেশ্য কি? এত মহৎ উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্র নয়। তো উদ্দেশ্য হচ্ছে তারা এই রোহিঙ্গাদের ইউজ করে আমাদের যে উত্তর পূর্ব 7টা রাজ্য আছে, বিশেষ করে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, অলরেডি একটা আইবিতে ঝামেলা হচ্ছে, ইন্টারন্যাশনাল বর্ডার। কিছুদিন আগে 10 জনকে মারা হয়েছে, 10টা জঙ্গি, আরো বাড়বে। একদম দীপ্তাংশু, আমি আসছি আপনার বক্তব্যে যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে সেখানে জঙ্গি নাশকতা তৈরি করতে যাচ্ছে একাধিক বিদেশি রাষ্ট্র। কিন্তু আপনাকে একটা তথ্য দিয়ে রাখবো যে পাকিস্তানের সিন্ধ প্রদেশ, সেখানেও যে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ রাতে লস্করে তৈবার অন্যতম বড় নেতা সে নিকেশ হয়ে গেছে। সুতরাং ভারতের সতর্ক নজর আছে, আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। রাখাইন প্রদেশের মানবিক করিডোর হোক কিংবা মার্কিন রাষ্ট্রদূতদের কক্সবাজারের রোহিঙ্গা শিবির ভিজিট হোক, এই সমস্ত পরিস্থিতির মাঝে নতুন করে আবার সামরিক শাসন জারি হতে চলেছে কিনা, কি সিদ্ধান্ত নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেই আলোচনাতে আমরা যখন রয়েছি। দীপ্তাংশুবাবু আমাদের সঙ্গে রয়েছেন, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। সত্যজিৎ, একদমই তাই। আমি দীপ্তাংশুবাবু যে কথা বলছিলেন যে পাকিস্তান যেহেতু বিপর্যস্ত, পর্যদস্ত, এবং সেটা আমেরিকা বুঝে গেছে। আমেরিকা বুঝে যাওয়ার পরেই সেদিন সেই বিকেলে প্রথম ডোনাল্ড ট্রাম্প তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে এবার যুদ্ধ থামান বলে চিৎকার শুরু করলেন। কারণ তিনি বুঝতে পারছিলেন যে পাকিস্তান আর কিছুক্ষণের মধ্যেই একেবারে দুর্মুষ হয়ে যাবে। তাহলে কি ইস্টার্ন পার্টকে আবার অন করো, ইস্টার্ন করিডোর থেকে এবার নতুন করে নাশকতার পার্ট শুরু করো বলে একটা বড় অংশ মনে করছেন। এবং আমাদের লক্ষ্য পাকিস্তানের উপর আছে, কারণ যে ছবি আমি দীপ্তাংশু যে কথা বলছিলেন যে সেখানে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের হাতে আবু সাইফুল্লাহ বলে লস্করে তৈবার বড় কমান্ডার, তাকে পাকিস্তানের মাটিতেই নিকেশ করা হয়েছে। যে কথা বলছেন সে লস্করে তৈবার সিন্ধ প্রদেশের যে চিফ ফয়সাল নাদিম, তিনি সে কথা পরিষ্কার জানিয়েও দিয়েছেন। কি বলছেন তিনি চট করে শুনিয়ে দর্শকদের। मैं उस भाई को पिछले 30 साल से जानता हूँ। इंडिया को इस वक्त जो है वो जंग में एक शिकस्त फाश का सामना हुआ है, तो इसीलिए उसको ये समझ लें कि जो है वो बात करने के लिए कोई ना कोई चीज जो है वो चाहिए। और किसी भी जो है वो शख्स का, ऐसा शहरी जिसने कोई जुर्म नहीं किया हुआ, उसके ऊपर इस तरह हमला करवा के अपने मकसद जो है वो एजेंटों के जरिए उसको शहीद करवा के और उसके बाद इस तरह की बात जो है वो की जा रही है। নির্দিষ্টভাবে যে ছবিটা উঠে আসছে তিথি, যেটা দেখলাম নির্দিষ্টভাবে যেভাবে পাকিস্তানের মাটিতে একে একে লস্করের যারা কমান্ডাররা লুকিয়ে পড়ছে, কারণ কখন আননোন গানম্যানরা চলে এসে গুলি চালিয়ে দেয়। যে কথা দীপ্তাংশবাবু বলছিলেন যে ভারতকে রক্তাক্ত করতে সে 1000 বছরের পরিকল্পনা, এবার কি ইস্টার্ন করিডোরকে ব্যবহার করা হবে? অনেকগুলো বিদেশি শক্তি এবং তাদের পাকিস্তান জুড়ে রয়েছে। দীপ্তাংশবাবু, একদম করা হবে, এবং আমি বলছি মানে এন্টায়ার ফোকাস শুড বি অন ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট, মানে পূর্ব এবং উত্তর পূর্ব, পুরো ভারতবর্ষের ফোকাস। কারণ আমরা দেখেছি পাকিস্তান 3 দিন 4 দিনে হাঁটু গেড়ে বসে যায়, তাদের সে ক্ষমতা নেই, তাদের মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সবচেয়ে বড় প্লেয়ার, যেটা বুঝতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইন্টারেস্ট আছে। সেটা আমাদের সঙ্গে এক তরফে বন্ধুত্ব থাক না থাক, এমনি যখন আমাদের দরকার কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পাশে কোনোদিনই ছিল না, ইতিহাস বলতে ছিল না। 2025-এ নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা পাশে পাবো না, কিন্তু আমাদের বাণিজ্যিকভাবে ট্রেড চলতে হবে, কূটনীতিক রিলেশন রাখতে হবে, ডিপ্লোমেসি চালাতে হবে, জিওপলিটিক্যালির জন্য এই কাজগুলো করতে হবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট ভারত এবং আমার
ভারতের সার্বভৌমত্ব আর ইন্টিগ্রিটি, সেফটি, সিকিউরিটি অফ মাই সিটিজেন, এইটাকে অক্ষত রাখার জন্য আমাকে যা করে সেটা করতে হবে। আমি দেখছি যে আমার বাংলাদেশের এই ভূমি, বাংলাদেশের জমি ইউজ করে আমার উত্তর পূর্ব এই রাজ্যগুলোতে, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম, এগুলো প্রবলেম ক্রিয়েট করবে। আর এরা করছে মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে, এই সেফ করিডোর ইউজ করবে, রোহিঙ্গাদের এই বড় বড় জাহাজ, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন, এখানে হিউম্যানিটেরিয়ান এড এর নামে আসবে, হিউম্যানিটেরিয়ান এড ফর রোহিঙ্গা ক্যাম্প এর জন্য, তার সঙ্গে আর্মস আসবে, অ্যামিনেশন আসবে। এটা আবার ওদের সিআই এজেন্ট যারা থাকবে তারা আবার বিভিন্ন ভাবে সেজে অ্যাজ এ হিউম্যানিটেরিয়ান এড এনজিও রয়ে এই জায়গায় জায়গায় যাবে, ট্রেনিং দেবে, আর্মস অ্যামিনেশন দিয়ে একটা পুরো ইন্টারন্যাশনাল বর্ডারে সৃষ্টি করবে উত্তেজনা। তাতে কি হবে, ভারতের উত্তেজনা তো এক হলো, ইকোনমিক যে ড্রেন আউট হবে, আমাদের যে লক্ষ লক্ষ কোটি টাকা ড্রেন আউট হবে এই সার্বভৌমত্ব বাঁচাবার জন্য, সেটাই ওরা চায়। আমাদের মেন এই প্রবলেম না, মেন প্রবলেম হচ্ছে ইকোনমিক, যে মাঝখানে সেখানে গুলি মারবে। আমরা যদি ইকোনমিক্যালি উইক হয়ে যাই তাহলে নিশ্চিতভাবে আমাদের কারোর কাছে মাথা নত করতে হবে, সেটা ইউএস হোক, চায়না হোক, এটাই ওরা চায়। চীনও এটা চায়, মার্কিন যুক্তরাষ্ট্র চায়। এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমি, উই উইল সুন বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি, এটা চীনও চাইবে না, মার্কিন যুক্তরাষ্ট্র কিরকম ভাবে করবে। অর্থাৎ ভারতের উত্থানটা অনেকের মেনে নিতে কষ্ট হচ্ছে, ভারতের উত্থানটা অনেকের মেনে নিতে কষ্ট হচ্ছে, এটা একদম সত্যি ছবি, সত্যিকারের ছবি। একই সঙ্গে আপনাকে যে প্রশ্ন করবো, দীপ্তাংশুবাবু, আপনি দীর্ঘদিন আপনি আর্মিতে ছিলেন, আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, আপনি একটা বিষয় বলুন, পরিষ্কারভাবে জানতে চাইছি আমরা, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সে দেশ, তাদের দেশে যে মার্কিন আগ্রাসনকে মানতে চাইছেন না, একদম ডেফিনেট করে আমরা বলছি, আমাদের সোর্স তাই কনফার্ম করছে, যে কারণে গত রাতে তিনি দীর্ঘ সময় বৈঠক করেছেন 40 জন সেনা আধিকারিকের সঙ্গে। তিনি আজকেই যে দরবারটি করতেন, আজকে যে অ্যানাউন্সমেন্টটি করতেন, সেটা একটু পিছিয়ে গেছে টেকনিক্যাল কারণে, আগামীকাল তিনি করবেন বলে আমরা কনফার্ম করছি। এবং তিনি সেখানে পরিষ্কারভাবে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামরিক কর্তাদের জানাবেন। আপনি যে ছবি দেখতে পাচ্ছেন তাতে ওয়াকারুজ্জামানের সামনে সামরিক শাসন বা অন্য কিছু কোন পথটা খোলা আছে এই মুহূর্তে, বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর ছবি অপেক্ষা করছে? সত্যজিৎ বাবু, কোন রাষ্ট্রের সামরিক যিনি হেড, যিনি সেনা চিফ, তার সম্বন্ধে আমার উক্তি করাটা উচিত নয়। তবু আমি এখানে একটা তবু বলছি, বাট এই ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামানকে যতদিন দেখছি এই বিগত 9 মাস 10 মাস এবং তার আগে নিশ্চিতভাবে যখন সরকার ছিল, মানে শেখ হাসিনা সরকার ছিল, সেখানে আমার মনে হচ্ছে, আমার পার্টিকুলার মনে হচ্ছে এই ভদ্রলোকের ওপর কতটা বিশ্বাস করা যাবে এবং ওনার কতটা শক্তি আছে, কি করতে পারবে। ইনি এর আগেও অনেক মিটিং করেছেন, ইনি জানেন এনার বিরুদ্ধে কে আছে। আপনারাই, আমরা বারবার বলেছি, ফজলুর রহমান থেকে বিভিন্ন যে লেফটেন্যান্ট জেনারেল এর বিরুদ্ধে যাচ্ছে, ইনি জানেন। ইনি যদি আইএসআইদের রেড কার্পেট দিয়ে নিয়ে আসা হয় এবং সিনিয়র আইএসআই অফিসার বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় অফিস খোলে, কথাবার্তা বলে, মোহাম্মদ ইউনিসের সঙ্গে বিভিন্ন ডিসকাশন হয়, বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে ট্রেনিং হচ্ছে, সেখানে একটা সামরিক বাহিনীর চিফ সে যদি অন্ধ হয়ে চুপ করে বসে থাকে, এক সে জানে না কিছু, অথবা সে করতে দিচ্ছে, হি ইজ টু উইক আ পারসন, অর উনিও এর মধ্যে সময় বলবে যে জেনারেল ওয়াকারুজ্জামান সত্যি তিনি আর্মি চিফ হিসাবে সঠিক দায়িত্ব পালন করতে পারছেন কিনা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমরা জাতীয় নাগরিক পার্টি যারা প্রায় উঠে যাওয়ার মুখে, তাদের যারা সদস্য তারা ইতিমধ্যেই ইউনুসের বিরুদ্ধে নেমে পড়েছেন, তারা কি বলছেন খুব দ্রুত শুনিয়ে দেবো দর্শকদের। গাদ্দারি করছে ভাই, তারা আমাদেরকে মাঝ রাস্তা হালাইতে গেছে। খোঁজ নিবো কারা? যারা নিবে হারা নিজেরাই তো দল নিয়ে ব্যস্ত। এটার জন্য আসিফকেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত, তাকে তো আমোদ ফুর্তি এগুলো করার জন্য পাঠাই নাই। আমরা যেমন হাসিনার বিরুদ্ধে লড়েছিলাম, বন্ধু ভাই আসিফের বিরুদ্ধেও নামতে হয়, আমরা নেমে যাবো। আসিফের জন্য আমাদের আলাদা কোনো দরদের জায়গা নাই। তার কনসার্ন ছাড়া তার পিএস এত টাকা সরাবে সম্ভব না। তাদের আশেপাশের লোকগুলা আঙুল ফুলে কলা গাছ হয়, এটা আমরা সবসময় দেখছি। ক্ষমতা এবং অর্থের হাতছানিটা আসলে নিজেকে সামলে রাখাটা তপ্ত কড়াইতে বাংলাদেশ এই মুহূর্তে জ্বলছে, এবং কত দ্রুত সেখানে পরিস্থিতি ঠিক হয় বা কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো দীপ্তাংশু বাবুকে, ধন্যবাদ সত্যজিৎ তোমাকেও। তার পাশাপাশি অবশ্যই পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিই বা কি সিদ্ধান্ত নেন, কি সিদ্ধান্ত সামনে আসে, সেদিকেও আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।